আমি যখন 26শে ফেব্রুয়ারি 2009-এর 26শে ফেব্রুয়ারি আমার বাসায় অগ্নিদগ্ধ বাসা থেকে যখন আমার 16 বছরের ছেলেকে নিয়ে আসি, তখন আমি বিডিআরের যে চিত্র দেখেছিলাম তা বর্ণনাতীত মনে হচ্ছিল, যেন সম্পূর্ণ উলটপালট। বিকজ আমাদের একটা বিডিআর সপ্তাহ চলছিল সেই 2009, 3 বছর পরে, যেটা হয়নি বিগত। তো সেই বছরই হলো প্ল্যান করে, এবং সেখানটা বেশ সাজানো গোছানো ছিল। কিন্তু আমি যখন বেরোয় আসি, গাড়ি পোড়ানো, আমার বাসা তো পুরা পুড়িয়ে ফেলেছিলই। যখন আমি দরজা থেকে যাওয়া শুরু করলাম, আমি লিটারেলি আমি একটা বডি খুঁজছিলাম, যে পোড়া ঘরের মধ্যে তো আমি আমার ছেলেকে রেখে গেছিলাম, কারণ তাকে তো পাওয়া যাবে না। আমার একটা ছোট কাজের মেয়ে ছিল, সেই মেয়েটা পর্যন্ত তার গায়ে স্প্লিন্টার লেগে সে আহত হয়ে তাকে কোনো রকমে হসপিটালাইজ করে কেউ না কেউ, আমি জানি না কারা, কারণ সে অজ্ঞান হয়ে যায়। সেই জন্য পরবর্তীতে ওকে খুঁজে পাওয়া যায়। এবং আমার ছেলের যখন আসার পরে যখন জানলাম যে দলে দলে কিছুক্ষণ পর পরে দলে দলে সৈনিকরা ঢুকছিল, আমাদের নাম ধরে ধরে খুঁজছিল আমাদের বাসায়, এবং বলছিল ওর নাম ধরে যে ওর ছেলেটাকে পেলে আগে হাত পা ভাঙবো, তারপরে মারবো। এগুলা কিন্তু বাংলায় বলেছিল, হিন্দিতে কিংবা উর্দুতে বলে নাই, ঠিক আছে না? সুতরাং এইগুলো যারা বলেছিল তারাও কি ক্রিমিনাল না? তাদের তো ক্রিমিনাল মাইন্ডই ছিল। আপনাদের কি মনে হয়? আর আমার হাজবেন্ডকে যেভাবে হত্যা করা হয়েছে সেটার পোস্টমর্টম রিপোর্টেই আছে, লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে। সেটা কখনো যদি বাসায় আসেন আপনাদেরকে দেখাবো আমি। আর আমার ছেলে যেটা বললো যে সৈনিকরা এসেছিল কিভাবে, এই প্রশ্ন আপনারা করতে পারেন। ও কিন্তু বুট দেখতে পেয়েছিল, যে বুট পরা সৈনিকরা আসছিল। ও যেখানে হাইড করেছিল সেখান থেকে নিচে বোঝা যাচ্ছিল যে ইউনিফর্ম পরা এবং পায়ে বুট পরা, এবং তাদের হাতে বন্দুকও ছিল, সেটাও দেখতে পেয়েছিল। তো একটা যখন আপনারা যখন হত্যাযজ্ঞ হয় কিংবা যখন অস্ত্র হাতে নেওয়া হয়, সেটাই কিন্তু বড় অপরাধ আমাদের জানা মতে। সেখানে যারাই অস্ত্র জমা নিয়েছিল, মানে ধরেছিল, তারা সবাই কিন্তু অপরাধী। এটা আপনাদেরকে বুঝতে হবে, প্রচার করতে হবে, জানাতে হবে। আপনারা এখন এই সৈনিক পরিবারদের এত বছর পরে ফিরে আসার জন্য বাবাদের নতুন করে দেখছে, তারা অনেকে জন্ম নিয়েছিল পরে 16 বছর, কিন্তু আমাদের তো 4টা বাচ্চা জন্ম নিয়েছে, ভাইরা মারা যাওয়া, আমাদের শ্রদ্ধেয় ভাইরা হত্যা হওয়ার পরে। আমি মারা যাওয়া বলি না, আমি এটাকে হত্যাকাণ্ড বলি, সুষ্ঠুভাবে প্ল্যান করা একটা হত্যাকাণ্ড বলি। তো সেই হত্যাকাণ্ডের পরে যখন বাচ্চাগুলো জন্ম নিল, আপনারা কি খোঁজ নিয়েছিলেন কখনো? জাতি কি খোঁজ নিয়েছিল কখনো যে সে বাচ্চাগুলোর মানসিক অবস্থা কেমন আছে? তারা কি, তাদের মনের ভিতর দিয়ে কি যায় যে তারা যে আর কখনোই বাবাকে দেখতে পারবে না, তার বাবার ঘ্রাণ নিতে পারবে না? বাবা ফিগারটাকেই তো ওরা ভুলে গেছে। এমনকি যে আমার মেয়ে তখন 10 বছর বয়স ছিল, ওর জন্য বাবা ফিগারটা কি ও এখনো বুঝে না। আমার বাচ্চারা কিন্তু আমাকেই বাবা এবং মা মনে করে, কারণ আমরা ওই রোলটা প্লে করতে পারি। আমরা খুব মানে সুন্দর করে কথা বলি, ভালো পরিধেয় ধারণ করি, ভালো জায়গায় যাই, উঠি বসি, বলে কি আমাদের কষ্টগুলো নাই? মিডিয়াতে শুধু কান্নাকাটি করলে আপনারা ওইটাকেই প্রজেক্ট করবেন, আর বাকিটা মানে মনে করে নেবেন যে আমরা অনেক ভালো আছি। কোথায়? আপনারা তো ভুলেই গেছেন আমাদের। এমনকি আমি দেখতে পেলাম গত 16 বছর 15 বছরে এই 25শে ফেব্রুয়ারিতে টিভিতে পর্যন্ত নিচে একটা স্ক্রোলিং হয় যে বিদ্রোহের, কেন বিদ্রোহ এখনো বলা হচ্ছে এটাকে? আমার সবচেয়ে বড় আপত্তি এখানে। আর যেই অপবাদ দিয়ে অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, কোথায়? সেটা তো ইনভেস্টিগেশনে, অনেক ইনভেস্টিগেশনে সেটা প্রমাণিত হয়েছে, তার সত্যতা প্রমাণিত হয়েছে যে এটা একেবারেই মিথ্যা।
কেন কোনো সরকার থেকে কিংবা কোনো মহল থেকে এটাকে আপনাদের মাধ্যমে প্রচার করা হয়নি দেশবাসীর কাছে যে এটা একেবারে মিথ্যা কথা? কারণ এই অপবাদটা নিয়ে এই আত্মাগুলো এখনও অতৃপ্ত। আপনারা মনে রাখবেন যে শহীদদের আত্মা কিন্তু থাকে এবং ওরা বিচারের জন্য, এটাই আমরা বিশ্বাস করি। তো তাদের আত্মা তো এখনও কষ্ট পাচ্ছে। এই যে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হলো, সে সময় মুন্নি সাহা, জয় মামুন এনারা যথেষ্ট ভালো রোল প্লে করেছিলেন, মনে আছে আমার। আমি তো 26 তারিখে রাত্রে 8টার সময় যখন জানি, পিলখানা থেকে যখন বের হয়ে আসি, তখনও আমি ভাবছিলাম যে তাদেরকে হস্টেজ করা হয়েছে। কোথায়? আমি তো যখন জানলাম যে তাকে হত্যা করা হয়েছে, সবার আগে আমার হাজব্যান্ড আবার এনায়েত ভাইয়ের লাশটা বের হয়ে আসছে। কীভাবে এত অপমানিত করে হত্যা করে তাদেরকে ড্রেনে ফেলে দেওয়া, ইউনিফর্ম পরা, ইউনিফর্মের মানে অমর্যাদা করা, একটা প্যারামিলিটারি ফোর্স, ওদের এত সাহস হয় কোত্থেকে? অফিসারদেরকে লাশ পোড়ানো, গণকবর দেওয়া, এত বড় জঘন্য কাজ করেছে কি একজন দুজন সৈনিক? মনে করেন একজন দুজন সৈনিক এগুলা করতে পারে? কখনোই না। 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানায়, ঢাকা পিলখানায়। কোথায়? 4000-এ তো শাস্তি আমরা শুনিনি এখন পর্যন্ত, কোনো শাস্তিই হচ্ছে না। কেন এই প্রহসন এখন পর্যন্ত? আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়, তারা যেন তাদের শাস্তি ভোগ করে। ধন্যবাদ। তোমার ছোট ছেলে কই? ছোট ছেলে পাশে, ছোট ছেলেকে দিলাম, তখন ওর সাথে কথা বলতেছে, বাবা তুমি ভালো থেকো আর তোমার মাকে দেখে রেখো। আমার ছেলে শুধু বললো বাবা, সাথে সাথে আমি ফোনটা নিয়ে নিলাম। বলো তুমি ছেলেকে তুমি কি বলছো? তোমার ছেলেকে বললাম তোমাকে দেখে রাখবে আর তোমার ছেলে যেন ভালো থাকে, তোমার বড় 2 ছেলে যেন বাইরে আসে, ওরা যেন ভিতরে না আসে, ঠিক আছে? তারপরে সাহেবকে আমি বললাম যে তুমি কেমন আছো? বলতেছে না আমি ভালো আছি, এখানে একটু সমস্যা আছে, সোহেল স্যারকে ফোন করছি, সোহেল স্যারকে বলছি ওখান থেকে গাড়ি পাঠাবে, আর্মি আসছে, র্যাব আসছে, সোহেল স্যারকে বলছি। তখন আমাকে বলতো তুমি কাউকে বলছো? বলছে হ্যাঁ আমি ক্যান্টনমেন্টে ফোন করছি, আমার 2 জন পরিচিত নাম মাথায় ছিল, ওই 2 জনকে করেছি। ব্রিগেডিয়ার জেনারেল তুষারকান্তি চাকমা ভাইকে অনেকবার ফোন করেছি, আর এএফডিতে একজন অফিসার ছিল আমাদের আর্মাডেরই আর কি, ভাইকেও ফোন করছে। ভাবি গাড়ি যাচ্ছে, ভাবি লোক যাচ্ছে, ভাবি এখানে র্যাব যাচ্ছে, শুধু শুনতেছি। শুনে বলতে ভাই কই আপনাদের লোক? আপনাদের কোনো লোক নাই। আচ্ছা, এর ভিতরে বিডিআরের জওয়ানরা এরকম আসছে যাচ্ছে, সারাদিন এরকম দরজা লাথেতেছে, গুতাইতেছে। জানোয়ারদেরকে বের করে দিছি, দিনের বেলা জানোয়ারদেরকে বের করে দিছি, কুকুরের মতো বের করে দিছি। ওরা আসে ফকিরের ঝোলা নিয়ে, যাই হলো রাজার থলে নিয়ে, কি চালের ভাতের কথা বললো, আমরা চালের ভাত খাই, মোটা চাল, ওদের গলা করে আটকায় যায়। আর অফিসাররা বিডিআর এসে ভাত খায় হলো ছোট ছোট চাউল আর কি, কাটারি ভোগের চাল, ওই চালটাকে আমাদের অফিসারের ভাইরে খান। তখন আমি ওদেরকে রাতে, এটা সন্ধ্যার পরে 9টা 9:30 9:30-র দিকে, তখন আমি ওদেরকে বলতেছি কি বলেন আপনারা এটা? আমার ঘরে তো মোটা চালের ভাত, আমার ঘরে কোনো টাকা পয়সা ছিল না। সত্যি কথা, আমরা মিথ্যা কথা, মিথ্যা না লজ্জা না আমাদের কাছে এটা। অফিসার ফ্যামিলিদের ওয়াইফদের কাছে মাস 15 তারিখের পরে আমাদের কোনো টাকা পয়সা থাকে না। আমাদের 9:30-র সময় ওরা বলতেছে, গুতাইতেছে, দরজা ধাক্কাইতেছে, বেডরুমের দরজা খুলে দিলাম। খোলার সাথে সাথে 10 জন লোক আমার চোখের উপর এখনো ঘুরে বেড়ায়, এগুলো
10 জন 5টা অস্ত্র রাইফেলের মাথা আমার বুকে, আমাকে এরকম করে ঠেলে নিল। আমি একটা হোয়াইট ড্রপ আছে এরকম লেগে গেলাম। আমি আমার ছোট ছেলেকে এরকম ধরে রাখছি। আমি ছোট ছেলে কিছুই বলতে পারছে না, সে আমার এখান থেকে বের হয়ে নিচে নেবে, আঙ্কেল ওদের পা ধরছে, আঙ্কেল আমার মাকে আপনারা কিছু বলেন না, আমার মা অনেক অসুস্থ, আমার বাবা কিছু বলেন, আঙ্কেল আমার মাকে কিছু বলেন না। ছেলে এটা বলছে, আর আমি ওনাদের কাছে আল্লাহর কাছে বলতেছি আমার ছেলেকে ভিক্ষা দাও, আমার 8 দিনকে ভিক্ষা দাও। আমি শুধু একটা কথা বলছি। তারপর আমার খাটের উপর বসছে 3 জন, পায়ের উপর পা উঠা দিল, মুখটা লাল কাপড়তে বাঁধা, বীরের বেশে। একজন তো কালো কুসকুস বসলো, বসে পায়ের উপর পা উঠা দিয়ে আমার মোবাইলের সিমটা খুললো, মোবাইলটা ঢিলতে দিল ফেলে। তারপর টাকা পয়সা ছিল না আমার ছিল কয়েকটাই প্রাইজ বন্ড। ও ছোট্ট একটা ট্রাং আছে আমার রুমে, তালাটা ভেঙে ফেলল, ভেঙে কয়েকটা না কিছু প্রাইজ বন্ড ছিল, ওগুলো নিয়ে নিয়েছি। আজও 15 বছরে বলতে পারি নাই, আজকে আমি বললাম, নিয়ে চলে গেল। তারপরে আসলো 10 চলে গেল, যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে আবার একদল আসছে। আসার পরে একই কাহিনী, ঘরের ভিতর কোথায় খুঁজতেছে, কি করতেছে, কোথায় কি আমাদের আছে। আমার কোনো জিনিস ছিল না, আমার তো শুধু 3টা সন্তান ছিল, আর আমার স্বামী ছিল, আমার সম্পদ ছিল এটি। তারপরে আমার ছোট ছেলে, ওরা তো অনেকই করতেছে, অনেক কথা বলতেছে, তোরা তো রাজার হালে খাস, তোরা তো এরকম করে চলোস, ওইরকম করে চলোস, আমাদেরকে এইরকম করে ব্যবহার করিস, অনেক কথা বল। তারপরে আমার ছোট ছেলে বলার পরে তখন রাত বাজে কয়টা, 1টা 12টা 1টা আমার মনে নাই। পরে আমার ছোট ছেলে বলতেছে, আঙ্কেল আমার বাবা আঙ্কেলটা কেমন আছে? আমার সেনাবাহিনীতে বললো না, আমি তো সেনাবাহিনীতে আসছিলাম, সিভিল একটা ফ্যামিলি থেকে আমি আসছিলাম, সাদা লাল শাড়ি পরে আসছিলাম, আমি সাদা শাড়ি পরে বের হলাম, কই আমার সেনাবাহিনী? আমার সেনাবাহিনী তো আমাকে বললো না। তারপরে আমাকে নিয়ে গেল কোথায়, নিউ মার্কেটের ওখানে নিয়ে গেল, ভিতরে ঢুকালো। ওখানে দেখলাম একজন র্যাবের অফিসার, শর্ট করে কালো, উনি ওখানে বসে আছেন। আমি শুধু বলতেছি, আমার মুখে একটাই আওয়াজ আসছে, আর্মার্ডের কোনো অফিসার, আর্মার্ডের কোনো সৈনিক আছে এখানে? কে জানি বললো যে না, আর্মার্ডের কোনো সৈনিক নাই এখানে। ওই অফিসার আমাকে বলতেছে, ভাবি ডাবের পানি খান। তখন আমি বললাম, কি বললেন আপনি? আমি ডাবের পানি খাবো? অফিসাররা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি ডাবের পানি খাবো? আপনি খান, আপনি খান। ভাই আপনি কি, আপনার তো পরিচয়টা, আপনি কত লং করছেন ভাই? 15 লং করছেন, উনি বলছে আমাকে, নামটা মনে নাই আমার, 15 লং করছেন। তখন বললাম, ভাই আপনি কিভাবে বলতে পারলেন? আমি বের হয়ে আসলাম, কোনো একজন আর্মি বলেন, র্যাব বলেন, কই? আমি যে অহংকার করতেছি, আমি যে গৌরব করতেছি, কই আমার গৌরবের লোক কই এখানে? আমার তো কেউ সহযোগিতা করলো না। আমার সাংবাদিক ভাইরা আমাকে নিয়ে আসলো তো এখানে, আমাকে কেউ আমাকে সহযোগিতা করলো। তারপরে আমার বড় ছেলে, মেজ ছেলে ওখানে ছিল, কারে কারে বললো, একটা গাড়িতে বেরো, কাদের গাড়ি আমার মাথায় নেই, কই জানি নিয়ে আসলো, মিরপুর না কই নিয়ে আসলো আমাকে। নিয়ে আসার পরে একদিন পরে আমাকে আমার আর্মার্ডের এক ভাই আমাকে বলতে, সাইব ভাবি চলেন, সাইব স্যারকে পাওয়া গেছে। ও তার আগে আমার বড় ছেলেকে, আমার ভাইদের লাশ, লম্বা লাশ, তোমার বাবাকে খুঁজে বের করো। আমার ছেলে, আমার শহীদ ভাইদের প্রত্যেকটা ভাইয়ের মাথায় হাত বুলিয়েছে, আঙ্কেল এটা আমার বাবা না, এটা আমার বাবা না। লাস্টে গিয়ে আমার ছেলে মাথায় হাত বুলাইছে আর বলছে, আঙ্কেল এই তো আমার বাবা তো সরতেছে না এখান থেকে। আমার ছেলেকে এইভাবে আমার বাবার লাশটাকে খুঁজে বের করতে হয়েছে।
তারপরে আমার সেনাবাহিনীর একজন অফিসার আমাকে বললেন, ভাবি সাইফ স্যারকে পাওয়া গেছে। ভাই তাই? ভাই সাইফ স্যারের পাওয়া গেছে। আমি শুধু একটা আমার হ্যান্ড ব্যাগের ভিতরে একটা গেঞ্জি নিছি আমি। ভাই সাইফ স্যারের কিন্তু আর কোনো কাপড় নিয়ে আসেনি, একটা গেঞ্জি। বলতে ভাবি সাইফ স্যারের কাপড় আছে, আসেন আসেন ভাবি, ওই একটা দিয়ে হবে। ভাই মনে একটু বল। তারপরে ভাই নিয়ে গেল আমার ছেলে, 3 ছেলের সাথে আমাকে নিয়ে গেল 3 টনের উপর থেকে সাইফকে বলতো, এই সাইফ স্যারকে নামাও। সাইফ স্যারকে নামালো। সাইফ স্যারকে মাথায় হাত বুলাতে পারি নাই আমি শুধু সাইফের চেহারাটা দেখলাম, সাইফের বুকটা দেখলাম, সাইফের পেটে 4টা গুলি। যে সাইফকে আমি সকালবেলা নাস্তা করিয়ে আমি ইউনিফর্ম পরিয়ে দিয়েছি, সাইফকে আমি চিনতে পারি নাই। সাইফের পেটে 4টা গুলি, 4টা গুলি দেখলাম, দেখে চলে আসলাম। অনেক আছে, 36টা ঘন্টা। আমি তো বললাম কয়েকটা, আমার সেনাবাহিনীর, আমার শহীদ ভাইদের, সেনাবাহিনী কি বলবো, সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি কোনো দাবি দেওয়া নিয়ে আসি নাই, আমি কোনো দাবি দেওয়া নিয়ে আসি নাই। আজকে আমার বুকের পাথরটা শুধু আমি আমার বুকের পাথরটা সরিয়ে আসছি। আজ 57টা বোন নিয়ে আসছি আমি, বিধবার শাড়ি পরা। আমি বিধবার শাড়ি, বিধবা বেশে আমি চলছি আমার বোনদেরকে নিয়ে। দোয়া করবেন সবাই, আমার শহীদ ভাইদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। কোথা থেকে বের হয়ে আসছি, বের হওয়ার কথা না, আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। এই বুঝি আমাকে কোনো একটা গোলাগুলি, আমি যে বাসায় থাকে আশেপাশে কোনো গোলাগুলি শব্দ হল, এই বুঝি কিছু হলো, ছেলেদেরকে ফোন করি, তখন মনে হয় যে এই বুঝি আসলো। আমার বুকে আরো 5টা অস্ত্র, আমি 5টা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজও। আজকে বললাম আমাদের সন্তানদের সামনে, বাবা যখন আমার বুকে 5টা অস্ত্র নিয়ে গেছে, আমার মরণের চিন্তা নাই, আমি যে মারা যাচ্ছি আমার সে চিন্তা, আমার শুধু চিন্তা ছিল কলেজ সাহিব আর আমার ছোট ছেলে আদ্দিন। সবাই দোয়া করবেন। আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন আপনারা। আর যেটা সত্যি, যেটা ন্যায়, আপনারা সেটাই বের করুন। আমরা এটাই আপনাদের কাছে। এখানে 8টা ফ্যামিলি বাস করতো, আমরা 8টা ফ্যামিলি ছিলাম, ঠিক আছে। ওই বিল্ডিংয়ের 6টা ফ্যামিলি শহীদ হয়েছেন। একটা বিল্ডিংয়ের মধ্যে 6টা ফ্যামিলি, 6 জন অফিসার সেই বিল্ডিংয়ে শহীদ হয়েছেন। যা অনেক কথা, হয়তো সবগুলা বলা যাবে না এখানে, কিন্তু এক পর্যায়ে যখন গোলাগুলি হচ্ছিল তখন ভীতু হয়ে ভিতরে বসেছিলাম। আমার হাজব্যান্ডের সঙ্গে একবার কথা হয়েছে, বলেছে এখানে বিডিআরের সৈনিকরা অনেক গণ্ডগোল করছে, তুমি বাচ্চাদেরকে নিয়ে সেভ করো। বলে আবারও ফোন দিয়েছি, বলে বারবার ফোন দিও না, ফোন ধরতে পারে না, বলে বিডিআরের সৈনিকরা অনেক গণ্ডগোল করছে, শুধু তুমি। এরপরে আমি আর তার সাথে ফোনে পাইনি। এক পর্যায়ে কিছুক্ষণ পরে যখন বাইরে অনেক গোলাগুলির আওয়াজ পড়ে, যখন বাইরে দরজা ঠাস ঠাস করে লাথি দিচ্ছিল বুট দিয়ে, তখন দরজাটা খুলতে বাধ্য হলাম। খুলেই বলে যে কই কই, এরকম করে চিৎকার করে উঠলো। সেদিন ঘটনাক্রমে আমার বাসায় কিছু গেস্ট ছিল, এবং এই যে গোলাগুলির সময় আমাদের বিল্ডিংয়েরই নিচের 2 অফিসারের ফ্যামিলি, ওই তারা ভাবিরা বাচ্চাদের ম্যাট্রিক পরীক্ষা ছিল,
ওদের সাথে ওদের মা চলে গেছিল কিছু, আর বাসায় কিছু ভাবিদের ছেলে মেয়েরা ছিল, ওরা দৌড়ে আমার বাসায় চলে আসছিল, ইভেন ওদের সার্ভেন্ট সহ আমার বাসায় চলে আসছিল, এবং আমার বাসায় অনেক গেস্ট ছিল, আমরা সবাই একসাথে আমরা খাটের নিচে বসে থাকবো, তাও আমি ওদেরকে কোল ছাড়া করবো না। সত্যি কথা, প্রত্যেকটা মা ছিল না, কিন্তু অনেক বাচ্চাকে আমি বুকের মধ্যে আগলে রেখেছিলাম সেদিন। যাক সে কথা। তারপরে সেখানে যে তাদের যে রক্তচক্ষু আমাদেরকে নেওয়ার সময় দেখেছি, প্রত্যেকটা সৈনিকের যে বাঘের মতো রক্তচক্ষু লাল করে তারা আমাদেরকে সেই পিকআপ ভ্যানে তুলেছে, তারা আমাদেরকে সেখান থেকে কোয়ার্টার গার্ডের ভিতরে ঢুকিয়েছে, বলছে কোনো টু শব্দ করবেন না, গ্রেনেড হাতে নিয়ে বলছে টু শব্দ করবেন না, কোনো আওয়াজ পাবেন না। ইভেন কোয়ার্টার গার্ড থেকে যখন আমাদের এই বাচ্চারা 2 দিন ছিলাম, টয়লেটে যেতে চাইছে, বলছে যে দেন 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 আমাদের কাছে দেন, আমরা যাবো। বলছি না, প্রত্যেকটা বাচ্চাকে আমি মা হয়ে সেদিন ওদেরকে আমি টয়লেটে নিয়ে গেছি, কিন্তু আমি ওদের সৈনিকদের হাতে ছাড়ি নাই। বলছে আমাদের কাছে দেন, আমাদের কাছে দেন, ওরা টয়লেট চিনবে না। আমি বলছি না, চিনবে, আমি টয়লেট কোথায় আমি জিজ্ঞেস করে আমি যাব, কিন্তু আমি কাউকে বুক ছাড়া করি নাই সেদিন। আজকে সত্যি সবার কথা মনে হয় যে কি রক্তচক্ষু আমাদের বাচ্চাগুলো যে কি ভয় পেয়েছিল, আপনাদেরকে হয়তো প্রকাশ করতে পারবো না, যে এত রক্তচক্ষু মনে হয় কোনোদিন ওরা চিন্তাও করে নাই, দেখে নাই। আজকে দেখেছি, আজকে 25 তারিখে আজকে দেখেছি আমরা কিভাবে একটা সৈনিক কিভাবে এত হিংস্র হতে পারে। এভাবে কথা কোনোদিনও না। যখন বের হয়ে যায় ওই 25 তারিখে, বিশ্বাস করবেন সকালবেলা আমার বাসায় আমার কুক এসেছিল রান্না করতে নাস্তার জন্য, সেই কুককে দেখি মাথায় লাল কাপড় পরে অস্ত্র হাতে নিয়ে সেও জয়ধ্বনি গাচ্ছে সৈনিকদের সাথে। কাছে কতখানি কষ্ট লাগে, যেই লোক 1 ঘন্টা আগে নাস্তা করে আমাদের বাসায় নাস্তা করে চলে গেছে, সেই সৈনিক আজকে আমাদের কাছে। ওখানে আমি কাউকে নিরীহ দেখি নাই, প্রত্যেকটা সৈনিককে, যতজন সৈনিককে দেখেছি প্রত্যেকের হাতে অস্ত্র দেখেছি। হ্যাঁ, আমাদের হাজব্যান্ডকে কারা মেরেছে আমি দেখি নাই, আমি ওখানে সবাইকে বাংলায় কথা বলতে শুনেছি, কোয়ার্টার গার্ডের ভিতরেও বাংলায় কথা বলতে শুনেছি। সায়রা খাতুনরা যখন আসলো তখনও সবাই আমাদের সাথে বাংলায় কথা বলছে, কোনো হিন্দি কথা বা ইংলিশ কথা কোনো কিছু আমরা শুনি নাই। কিন্তু আজকে সত্যি মনে কষ্ট লাগে যে এত কষ্ট করে জীবন দিয়ে যে অফিসারগুলো দেশের জন্য কাজ করেছে, আজকে তারা নিরীহ নির্দোষীভাবে কিভাবে তাদেরকে এভাবে হত্যা করলো। আর আজকে যখন নাকি দেখি যে অনেক মারা অনেক বাবারা বলছে 16 বছর পরে বাচ্চারা তার বাবাকে, সন্তান তার বাবাকে দেখছে, সৈনিকদের ফ্যামিলি। এখন মাঝে মাঝে মনে হয় যে একটা গল্প শুনেছিলাম যে টাইম মেশিন আছে না, আমার মনে হয় যদি টাইম মেশিনে করে আমার বাচ্চা এবং অন্য বাচ্চা আর বাবারা এসে যদি টাইম মেশিনে করে বলতে পারতো যে বাবা দেখো আমরা চলে এসেছি, তখন আমাদের বাচ্চারাও দেখতো, আপনারাও দেখতেন যে তারা কত খুশি হয়, তাদের মুখের হাসি। আজকে তখন মনে হয় সেই গল্পের টাইম মেশিনের কথা, কিন্তু হয়তো জানি না সেটা হয়তো কোনো দিন সম্ভব হবে না বা কিছু, কিন্তু আমাদের মনে অনেক কষ্ট। আমাদের মধ্যে অনেক অফিসারদের 4 জন ফ্যামিলির বাবা মারা যাওয়ার পরে জন্ম নিয়েছে, বাবা জন্ম। আপনারা এগুলো প্রকাশ করুন, আপনারা এখন বলুন, দেশি সাংবাদিক ভাইরা, বিদেশি সাংবাদিক ভাইরা, আপনারা আসেন, আমাদের কথা শোনেন, আমাদের জন্য বলেন, আপনারা শুধু একতরফা ভাবে বলে যেন না। আজকে যখন নাকি আমার হাজব্যান্ডকে যখন পেলাম, যখন নাকি দেখলাম পোস্টমর্টম রিপোর্টে তার ডান পাশের পাঁজরের 5টা হাড্ডি রাইফেলের বাড়ির চোটে ভেঙে ফেলছে, 5টা পাঁজরের হাড্ডি রাইফেলের বাড়ির চোটে 5টা হাড্ডি পাঁজরের হাড্ডি ভেঙে ফেলছে এবং মাথার এখান দিয়ে গুলি করে এখান দিয়ে বের হয়ে গেছে। কাজে এসব স্মৃতি তো আপনারা জানেন না। এখন কোন সৈনিক বের হয়ে কি বলছে, তার ফ্যামিলি কি বলছে, হয়তো সেটাই বিশ্বাসযোগ্য, কিন্তু আমাদের কষ্টের কথা জানেন না। আজকে যখন এই পোস্টমর্টম রিপোর্ট দেখি আমরা, আমাদের সন্তানরা, আমি বাসায় এটা লুকিয়ে রেখেছি, আর আমার সন্তানদের সামনে এই পোস্টমর্টম রিপোর্ট বের করতে চাই না, যে ওদেরকে বারবার ওরা জানে। আমার ছোট ছেলে একটা গেঞ্জি আমাদের এক কাপড়ে বের করে টেনে নিয়ে গেছিল, কিচ্ছু নিতে হবে না, একটা গেঞ্জি রেখে দিছে, বলে মা এই গেঞ্জিটা সারাদিন জীবন তুলে রাখবা, এটা যেন হারায় না। এটা পরে আমরা ওই দিন সৈনিকরা আমাদেরকে টেনে হেসড়ে বের করে নিয়েছিল, তখন সে 7 বছরের ছোট বাচ্চা। তা সেই স্মৃতি আসলে ভোলার মতো না।
সেই স্মৃতি ভোলার মতো না, যে মনের ভিতরে যে কষ্ট, যে দুঃখ, যে বেদনা নিয়ে আমরা বেঁচে আছি, আমরা কত সুখে আছি। আজকে যদি যখন দেখি যে জেল থেকে সব সৈনিকরা বের হচ্ছে সুন্দর স্বাস্থ্য নিয়ে, আজকে আমাদের হাজব্যান্ডের যদি ওই যদি আসতো, আমরাও বলতাম আমাদের কিচ্ছু লাগবে না, টাইম মেশিনে করে আমাদের হাজব্যান্ডদের এনে দেন, আমার সন্তানের বাবাদেরকে এনে দেন, প্রতিদানে আমরা সব কিছু দিয়ে দিব, তবু আমাদের সন্তানদের বাবাকে এনে দেন। আমরা চাই না কোনো কিছু, আমরা চাই না কোনো কিছু। আপনাদের কাছে অনুরোধ, আপনারা জেনে কথা বলুন, আমাদের বুকের দুঃখ বুঝতে চান। বুকে যদি একটা অফিসারকে যখন রাইফেলের বাট দিয়ে বাজরের 5টা হাড্ডি ভেঙে দিছে, তখন তার কেমন লেগেছে? তার কপালে ডান পাশের গুলি করে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তখন তার কেমন লেগেছে? আমি দেখি নাই, কিন্তু আমি রিপোর্ট দেখেছি। কিন্তু আজকে যে সন্তানকে ছোট নিয়ে মানুষ করে এতটুকু বুকে করে নিয়ে আসছি, ওদেরকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো থাকি, এবং আপনারা সবাই সত্যের পথে আসেন, সত্যের কথা বলেন। দেশি সাংবাদিক ভাইরা এবং বিদেশি সাংবাদিক ভাইরা, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, আপনারা আমাদের কথা শুনুন। ধন্যবাদ আপনাদেরকে। আমি আর কথা বলতে পারছি না। ধন্যবাদ। আমাদের আর একজন বক্তাই আছে, তার আগে আমি একটু মিডিয়া ভাইদের